গতিসূত্র কাকে বলে? গতিসূত্র বস্তুর গতি সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলীর পরীক্ষা-নিরীক্ষা ও তার বিশ্লেষণের মাধ্যমে মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত প্রিন্সিপিয়া গ্রন্থে 3টি সূত্রের উপস্থাপন করেন। এগুলিকেই সাধারণভাবে গতিসূত্র নামে পরিচিত। নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। প্রথম গতিসূত্র: বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় চলতে থাকবে। প্রথম গতিসূত্র থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ধারণা পাওয়া যায়। জাড্য ধর্ম। 2. বলের গুণগত সংজ্ঞা। জাড্য কাকে বলে? এটি কয় প্রকার ও কী কী? জাড্য পদার্থের যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল বস্তু তার সমবেগযুক্ত গতি বজায় রাখে বা রাখার চেষ্টা করে তাকেই জাড্য বলে। জাড্য 2 প্রকার: স্থিতিজাড্য ও গতিজাড্য। স্থিতিজাড্য স্থির বস্তুর স্থির অবস্থা বজায় রাখা বা রাখার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য। গতিজাড্য সচল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। বাসের ছাদে রাখা কোনো মালপত্র দড়ি দিয়ে বেঁধে রাখতে পরামর্শ দেওয়া হয় কেন? ছাদে মালপত্র থাকা অবস্থায় বাস হঠাৎ গতিশীল হলে মালপত্রগুলি স্থিতিজাড্যের কারণে তাদের পূর্বের অবস্থান বজায় রাখতে চায়। ফলে বাস সামনের দিকে এগোতে থাকলেও মালপত্রগুলি পিছনে সরে যাওয়ার প্রবণতা দেখায়। আবার গতিশীল অবস্থায় থাকা বাস প্রয়োজনে হঠাৎ ব্রেক কষে থামতে চাইলে গতিজাড্যের কারণে মালগুলি তাদের সম্মুখ গতি বজায় রাখার চেষ্টা করে এবং ছাদ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ কারণেই বাসের ছাদে রাখা মালপত্রগুলি দড়ি দিয়ে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়। একটি জলপূর্ণ বালতিকে হঠাৎ করে ঠেললে জল কোন দিকে ছলকে পড়বে? একটি জলপূর্ণ বালতিকে হঠাৎ সামনের দিকে গতিশীল করলে বালতি থেকে কিছুটা জল পিছন দিকে ছলকে পড়ে। স্থিতিজাড্য বজায় রাখতে চাওয়ার কারণে বালতিতে সামনের দিকে বল প্রয়োগ করলে জল নিজের স্থানে স্থির থাকতে চাইবে এবং ফলস্বরূপ পিছনের দিকে পড়তে চাইবে। কার্পেটে ধুলো ঝাড়ার সময় কার্পেটটি লাঠি দিয়ে পেটানো হয় কেন? লাঠি দিয়ে আঘাত করলে কার্পেটে গতি অবস্থার সৃষ্টি হয়, কিন্তু কার্পেটের মধ্যে থাকা ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের অবস্থানেই থাকতে চায়, তাই কোনো অবলম্বন না পাওয়ায় ধূলিকণাগুলো নিচে পড়ে যায়। কাঁচের জানালা পাথর ছুঁড়ে মারলে সমগ্র কাঁচে ফাটল সৃষ্টি হয়, কিন্তু বন্দুকের গুলি ছুড়লে একটি গোল গর্ত সৃষ্টি হয় কেন? নিক্ষিপ্ত পাথরের বেগ অনেক কম হওয়ায় জানালার কাঁচের সঙ্গে পাথরের সংঘাতকালীন সময় যথেষ্ট বেশি হয়। এর ফলে কাঁচের জানালার প্রায় সর্বত্র অসম বল সৃষ্টি হয়ে কাঁচে ফাটল তৈরি করে। বৃহৎ অংশ জুড়ে কাঁচের বিভিন্ন বিন্দুতে স্থিতিজাড্য বিঘ্নিত হয় এবং কিছু কাঁচের টুকরো আলাদা হয়ে গিয়ে সমগ্র জানালাটিকে টুকরো টুকরো করে দিতে পারে। অন্যদিকে বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলির বেগ পাথরের তুলনায় বহুগুণ বেশি বলে সংঘাতকালীন সময় অত্যন্ত কম হয়। এর ফলে অসম বল সৃষ্টি হয় না এবং তার মাধ্যমে জানালার সর্বত্র স্থিতিজাড্য বিনষ্ট হয় না। শুধুমাত্র আঘাতপ্রাপ্ত অংশে থাকা কাঁচ অণুগুলি আঘাতে স্থানচ্যুত হয় এবং গুলির আকারে ছিদ্র তৈরি হয়। মাল বোঝাইকারী ভারী মালগাড়ির চালক মালগাড়িকে গতিশীল করার জন্য প্রথমে সামান্য পিছন দিকে চালিয়ে পরে সামনের দিকে চালায় কেন? মালবোঝাই গাড়িকে গতির শুরুতে সামান্য পিছন দিকে চালনা করলে মালগাড়ির বিভিন্ন কামরাগুলির মাঝের শিকলের সংযোগ শিথিল হয় ও তাদের মধ্যে ব্যবধান অপেক্ষাকৃত বেড়ে যায়। এ অবস্থায় ইঞ্জিনকে সামনের দিকে চালনা করলে মালগাড়ির সামনের অংশই শুধু গতিপ্রাপ্ত হয়,
গতিজাড্যের গিয়ার এই গতিশীলতা ধর্ম ক্রমে পিছনে থাকা কামরাগুলিতে সেই গতি হস্তান্তরিত হয়, ফলে সহজ অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে গাড়িটি সামনে অগ্রসর হতে পারে। এর পরিবর্তে গাড়িটি প্রথমেই সামনের দিকে চালাতে চাইলে সংযোজী শিকলগুলির মাধ্যমে মালগাড়ির কামরাগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকায় সমগ্র গাড়িটি একসঙ্গে গতিশীল হতে চায়, তাই কাঙ্ক্ষিত গতি সৃষ্টি করতে প্রথমোক্ত ক্ষেত্রের তুলনায় অনেক বেশি বল প্রয়োজন হয়। নেক্সট বলছে, বর্তমানে সমস্ত গাড়িতে সিট বেল্ট লাগানো থাকে কেন? আপৎকালীন পরিস্থিতিতে ব্রেক কষে চলন্ত মোটর গাড়িকে থামানোর প্রয়োজন হলে গতিজাড্যের কারণে গাড়ির ভেতরে বসে থাকা আরোহীর দেহের উর্ধ্বাংশ তখন সচল থাকে এবং সম্মুখ গতি বজায় রাখতে চায়, ফলে আরোহী সামনে হুমড়ি খেয়ে পড়ে চোট পেতে পারেন। এই বিপদ এড়াবার উদ্দেশ্যেই গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সিট বেল্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন, চলন্ত গাড়ি থেকে নামার সময় কোনো ব্যক্তিকে পেছনে হেলে নামতে হয় কেন? চলন্ত গাড়ি থেকে নামার সময় যাত্রীর সমস্ত দেহ গতিশীল থাকে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যাত্রীর পা মাটির সংস্পর্শে এসে স্থির হয়, কিন্তু দেহের উর্ধ্বাংশ গতিজাড্যের জন্য সামনের দিকে এগিয়ে যায়, তাই হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে। কিন্তু পিছন দিকে হেলে নামলে দেহের উর্ধ্বাংশ কিছু দূর এগিয়ে স্থির অবস্থায় আসে, তাই হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে না। তাই চলন্ত গাড়ি থেকে নামার সময় যাত্রীকে পিছন দিকে হেলে নামতে হয়। যাত্রীবাহী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? গাড়ি যখন স্থির থাকে তখন যাত্রীরাও স্থির থাকে। গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর দেহের নিম্নাংশ গাড়ির সংস্পর্শে থাকায় হঠাৎ চলতে শুরু করে, কিন্তু যাত্রীর দেহের উর্ধ্বাংশ স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থাতেই থাকতে চায়, তাই যাত্রীবাহী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলেও পাখাটি ঘুরতে থাকে কেন? বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলেও গতিজাড্যের জন্য পাখাটি তার গতি বজায় রাখতে চায়, তাই সুইচ বন্ধ করলেও গতিজাড্যের জন্য পাখাটি ঘুরতে থাকে এবং কিছুক্ষণ পর পাখার ভিতরের যন্ত্রাংশের মধ্যে সৃষ্ট ঘর্ষণ বল ও বায়ু বাধায় তা স্থির হয়। চলন্ত ট্রাম থেকে নেমে সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন? ট্রামের ভেতরে অবস্থানকালে ব্যক্তির দেহের সমগ্র অংশ ট্রামের সমান গতি লাভ করে। চলন্ত ট্রাম থেকে নামার সময় ভূমিস্পর্শ করার সঙ্গে সঙ্গে ব্যক্তির পা স্থির অবস্থায় আসে, যদিও দেহের উর্ধ্বাংশ গতিজাড্যের কারণে সম্মুখে গতি বজায় রাখার চেষ্টা করে, তাই ব্যক্তির সামনে মুখ থুবড়ে পড়ে যান। এক্ষেত্রে ভূমিস্পর্শ করার সঙ্গে সঙ্গে ব্যক্তি আবার পা তুলে নিয়ে সামনের দিকে দেহকে খানিকটা এগিয়ে নিতে সক্ষম হন, অর্থাৎ ট্রামের গতির অভিমুখে কিছুটা জোরে ছুটতে থাকে, তবে দেহের উর্ধ্বাংশ ও নিম্নাংশে গতিজাড্যের পার্থক্য কমে এবং ব্যক্তির দেহের ভারসাম্য বজায় থাকে। এর ফলে সামনের দিকে ব্যক্তির হুমড়ি খেয়ে পড়ার সম্ভাবনা প্রতিহত হয় এবং অল্প সময়ের মধ্যেই দেহ গতিজাড্যের প্রভাব থেকে মুক্ত হয়ে স্থির অবস্থায় আসে। চলন্ত ট্রাম থেকে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেকটা দূর থেকে দৌড়ে আসেন কেন? দূর থেকে দৌড়ে এলে প্রতিযোগীর শরীরে গতিজাড্য সৃষ্টি হয় এবং তা ব্যবহার করে প্রতিযোগী দীর্ঘ দূরত্ব লাফাতে সক্ষম হয়ে থাকেন। এই কারণে লং জাম্প বা দীর্ঘ লম্ফন দেওয়ার সময় প্রতিযোগীকে অনেকটা দূর থেকে দৌড়ে আসতে হয়। কোনো স্থির গাড়িতে বসে থাকা আরোহী কি ভিতর থেকে ঠেলে গাড়িকে গতিশীল করতে পারে? নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতির সৃষ্টি সম্ভব হয় না, কারণ গাড়ি ও আরোহী মিলে গঠিত সংস্থার সাপেক্ষে গাড়ির ভিতরে বসে থাকা আরোহী যে বল প্রয়োগ করেন তা অভ্যন্তরীণ বল। এই বল গাড়িটিকে গতিশীল করতে পারে না। চলন্ত গাড়ির কামরায় কোনো আরোহী একটি বলকে উল্লম্বভাবে ছুড়লে তা আবার তার হাতে এসে পড়ে কেন? চলন্ত বাসে বসে থাকা যাত্রী গাড়ির ভিতরে একটি বলকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে গতিজাড্যের কারণে বলটি শূন্যে থাকা অবস্থায় বাসের সমান সম্মুখে বেগ লাভ করে। বলটি যতক্ষণ ভাসমান থাকে সেই সময়কালে বাসের বেগ যদি পরিবর্তিত না হয়, তবে উৎক্ষিপ্ত বলটি মাটিতে ফিরে আসতে যে সময় নেয় সেই অবকাশে বাস ও বল একই অভিমুখে একই দূরত্ব অতিক্রম করে, ফলে বলটি এক্ষেত্রে যাত্রীর হাতে এসে পৌঁছায়।
বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? পাখি ওড়ার সময় ডানা দিয়ে ডানার নিচের বায়ুতে বল প্রয়োগ করে, ফলে বায়ুর ডানার ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি উড়তে পারে, কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানা ঝাপটালেও কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না, তাই বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না। একটি জ্যোতিষ্ক ভূপৃষ্ঠে পড়ার আগেই ভস্মীভূত হয়ে গেল, তার ভরবেগের কি পরিবর্তন ঘটবে? উল্কা বা জ্যোতিষ্কটি উচ্চ বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করায় বায়ু কণাগুলির সঙ্গে ঘর্ষণে উৎপন্ন তাপ জ্যোতিষ্কটিকে জ্বালিয়ে দেয়। এক্ষেত্রে ওর ভরবেগ বায়ুমণ্ডলের ধূলিকণা, অন্যান্য উপাদান কণা ও দহনে উৎপন্ন গ্যাসীয় পদার্থে হস্তান্তরিত হয় এবং যে কোনো মুহূর্তে মোট ভরবেগ সংরক্ষিত থাকে। একটি উচ্চতা থেকে বালির ওপর পড়লে কোনো ব্যক্তি যতটা আঘাত পায়, শক্ত মেঝের ওপর পড়লে তার চেয়ে অনেক বেশি আঘাত পায় কেন? যে কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো ব্যক্তি বালির ওপর পড়লে ব্যক্তি কিছুটা বালির মধ্যে ঢুকে গিয়ে তারপর স্থির অবস্থায় আসে, অর্থাৎ তার বেগের মান কম দ্রুততায় শূন্য হয়। ফলে ভরবেগের পরিবর্তনে কিছুটা সময় লাগে, কিন্তু একটা উচ্চতা থেকে শক্ত মেঝের ওপর পড়লে বেগ দ্রুত শূন্য হয়, ফলে ভরবেগের পরিবর্তন দ্রুত হয়। আবার বলের পরিমাপ করা হয় ভরবেগ পরিবর্তনের হার দ্বারা। এ কারণে প্রথম ক্ষেত্রে ব্যক্তির উপর প্রযুক্ত বাধা বল দ্বিতীয় ক্ষেত্রের তুলনায় অনেক কম হয়। তাই বালির ওপর পড়লে কোনো ব্যক্তি যতটা আঘাত পায়, শক্ত মেঝের ওপর পড়লে তার চেয়ে অনেক বেশি আঘাত পায়। জেট বিমান সাধারণত অনেক উঁচুতে ওড়ে, কিন্তু প্রপেলার বিমান অপেক্ষাকৃত কম উচ্চতায় ওড়ে। এর কারণ জেট বিমানের কার্যনীতি ভরবেগ সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন জেট বায়ু থেকে সংগ্রহ করলেও বায়ুর ঘনত্বের ওপর জেট বিমানের চলাচল নির্ভর করে না। বায়ুর সঙ্গে ঘর্ষণে উৎপন্ন তাপ উৎপাদন এড়ানোর জন্য এই বিমান অনেক উঁচুতে ওড়ে, যেখানে বায়ুর ঘনত্ব কম, যা জ্বালানির দহনের জন্য যথেষ্ট। প্রপেলার বিমান তার ব্লেড বায়ুতে ঘোরায় এবং বায়ুকে তীব্র বেগে পেছনে ফেলে পিছনের বায়ুর দেওয়া প্রতিক্রিয়া তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ বায়ুর ঘনত্ব বেশি হলে প্রতিক্রিয়া বলও বেশি হয় এবং বিমান অপেক্ষাকৃত দ্রুত এগোতে পারে। প্রপেলার বিমান অনেক নিচুতে ওড়ে, যেখানে বায়ুর ঘনত্ব বেশি। রকেট বায়ুমণ্ডলের ওপরে উঠতে পারে, কিন্তু জেট বিমান পারে না কেন? রকেটের মধ্যস্থ জ্বালানির দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন রকেট নিজেই বহন করে। তাই রকেট বায়ুমণ্ডলের অনেক উপরে উঠতে পারে, কিন্তু জেট বিমানকে তার জ্বালানির দহনের জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সংগ্রহ করতে হয়। তাই জেট বিমান বায়ুমণ্ডলের ওপরে উঠতে পারে না।